কথাতে বলে মিথ্যে দুরকমের হয়, একটা হচ্ছে ডাহা মিথ্যে আর একটা হচ্ছে অর্ধসত্য। যদি ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টটা ইউএস এইড নিয়ে যদি বলা যায় সেটা একটা ডাহা মিথ্যে, তাহলে কিছু রিসেন্ট রিপোর্ট যেগুলো আমার চোখে পড়ছে আইদার প্রিন্ট মিডিয়া অফ আনন্দবাজার অর অনলাইন ভার্সন অফ আনন্দবাজার, সেখানে আমি দেখছি কিভাবে একটা অর্ধসত্যকে হাতিয়ার করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই ইউএস এইড নিয়ে একটা অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং লোকের মাথাতে ঢুকিয়ে যাচ্ছে যে ইউএস এইড হচ্ছে এমন একটা জিনিস যেটাকে নরেন্দ্র মোদী বোধহয় বেনিফিটেড হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প এসে সেই জিনিসটা বন্ধ করে দিচ্ছে এবং তার জন্য নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা যেন হাড্ডাহাড্ডি রিলেশনশিপ তৈরি হয়েছে। একটা রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সেখানে বলছে যে ভোটের হার বৃদ্ধির জন্য 2.10 কোটি ডলার ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়াল মন্তব্যটা কি ছিল ডোনাল্ড ট্রাম্পের? প্রথম যে মন্তব্যটা ছিল যে 2.10 কোটি ডলার অর 2.21 মিলিয়ন ডলার ইন্ডিয়াতে যাচ্ছে। প্রবলি দে ওয়ান্টেড টু, এখানে দে মিনস বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, দে ওয়ান্টেড টু হ্যাভ সামবডি এলস অ্যাজ এ প্রাইম মিনিস্টার। এই যে ব্যাপারটা ডোনাল্ড ট্রাম্প একটা পুরো বোম ফেলে দিয়েছে যে জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়াতেও একটা রেজিম চেঞ্জের জন্য অ্যাক্টিভ ছিল, সেই ব্যাপারটাকেই পুরো আনন্দবাজার কাটিয়ে দিয়েছে। আমি যতগুলো রিপোর্ট পড়লাম এই পার্টিকুলার স্টেটমেন্টটা সব জায়গা থেকে মিসিং। তার জায়গায় আরো একটা রিপোর্ট আপনাদের সামনে দেখাচ্ছি যেখানে বলছে ঘুষ কি বন্ধু মোদিকে। দেখুন কিরকম ভাবে ওয়ার্ড গুলোকে একটা কোট আনকোটের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে এক একটা ভাবে ন্যারেটিভ ফ্রেম করে দিচ্ছে আনন্দবাজার, যেন এই জিনিসটা, এই ইউএস এইড এর মতো একটা নোংরা জিনিস নরেন্দ্র মোদী এবং বিজেপি কে বেনিফিট করবার জন্য ইউএস এতদিন চালিয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্প কি বলেছিল যে হোয়াই উই শুড বি সেন্ডিং দিস মাচ অফ মানি টু মাই ফ্রেন্ডস মোদিজ ইন্ডিয়া। ইনকমপ্লিট যেটা থাকে বুঝে নিতে হবে আপনাকে, যে বলতে চেয়েছিল যে আমার প্রকৃত বন্ধু নরেন্দ্র মোদীকে বিপদে ফেলবার জন্য কেন এই টাকাটা আমি পাঠাবো, কারণ তার আগেই ও বলে দিয়েছে যে এই টাকাটা ইউজড হয়েছে বাই দ্য প্রিভিয়াস রেজিম টু ডিস্টেবিলাইজ নরেন্দ্র মোদী গভর্নমেন্ট। দে ওয়ান্টেড এ ডিফারেন্ট প্রাইম মিনিস্টার। কিরকম প্রাইম মিনিস্টার? এর আগেও আমরা দেখেছি ইউএস এইড কিভাবে কাজ করেছে, কিছু কিছু এক্সাম্পল দিচ্ছে। আপনারা তো বাংলাদেশের ব্যাপারটা দেখেইছেন যে শেখ হাসিনাকে কিভাবে 45 মিনিটস এর একখানা নোটিশ দিয়ে বলে দেওয়া হলো যে আইদার দেশ ছেড়ে চলে যাও, না হলে বন্দি হতে পারে বা কাতিল হয়ে যেতে পারে, এবং তার আগে একটা 2 মাস মতো টাইম নিয়ে একটা বিপ্লব, ছাত্র বিপ্লবের নামে একটা পুরো অস্থিরতা তৈরি করা হলো, বাংলাদেশটাকে পুরো শেষ করে দেওয়া হলো। কিন্তু বাংলাদেশই শুধু নয়, মনে রাখবেন থাইল্যান্ডে একই ব্লু প্রিন্ট কাজ করানো হয়েছে 2020, প্রবলি 2020 কি 2021, আমার সালটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু সেই একইভাবে ছাত্র বিপ্লব যেখানে থাই গভর্নমেন্ট কিন্তু আলটিমেটলি ইউএস এর কাছে মাথা ঝোকাতে বাধ্য হয়। একইভাবে পাকিস্তানে ইমরান খানকে ডিস্টেবিলাইজ করা হয়, সেখানে যেই ভদ্রলোক প্রচন্ডভাবে ইনভলভ ছিলেন, নাম হচ্ছে ডোনাল্ড লু। সেই ডোনাল্ড লু এর সঙ্গে রাহুল গান্ধীর যে মিট হয়েছিল এই আমাদের লাস্ট লোকসভা ইলেকশনের আগে, সেটাও কিন্তু খবরে আমরা পেয়েছি, এবং সেই ব্যাপারে আমেরিকার মানে সেই মোমেন্ট, সেই সময়ের যে বিডেন অ্যাডমিনিস্ট্রেশন, তারা কিন্তু তাদের একটা জবাবদিহি করেছে যেটা মোটেই স্যাটিসফ্যাক্টরি নয়। তাহলে এই যে ইউএস এইড ব্যাপারটা, একটা ইউএস এর এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট যেটা স্থাপিত হয়েছিল জেএফ কেনেডির সময় 1961-এ, তাদের মুখে যতই ভালো ভালো কথা বলুক না কেন, যাদের ভিশন স্টেটমেন্টটা যতই ভালো থাকুক না কেন, আজকে কিন্তু সেই ইউএস এইডের ব্যাপারে একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন উঠে আসছে। এবং আপনি যদি বিভিন্ন ডটগুলোকে কানেক্ট করেন তাহলেই বুঝতে পারবেন যে ইউএস এইড অ্যাকচুয়ালি সেম গেম প্ল্যান করেছিল, সেম ব্লু প্রিন্ট যেটা বিভিন্ন জায়গায় তারা সাকসেসফুল হয়েছে। বাংলাদেশে শেখ হাসিনাকে সরাতে সাকসেসফুল হয়েছে, পাকিস্তানে ইমরান খানকে
সরাতে সাকসেসফুল হয়েছে এবং থাইল্যান্ডের গভর্নমেন্টকে মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছে, যেটা হচ্ছে দেশের মধ্যে টাকা দিয়ে একটা অস্থিরতা তৈরি করো, এমন একটা সিচুয়েশনে নিয়ে যাও যেখানে সরকার নড়বড়ে হয়ে যায়। এই যে নরেন্দ্র মোদী সরকার এবং তার যে ফরেন পলিসিটা গত 10 বছরে কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, যেখানে ইট ইজ বেসড অন রিলেশনশিপ অন রেসিপ্রোকেশন, রেসপেক্ট আস টু বি রেসপেক্টেড। যদি আমাদেরকে চোখ রাঙাও তাহলে আমরাও পাল্টা চোখ রাঙাবো বা তোমাদের চোখ রাঙানিকে অগ্রাহ্য করব। ইউ ক্যানট কন্ট্রোল আস। ইউএস এর যে পলিসিটা চিরকাল ছিল সেগুলো হচ্ছে বিভিন্ন এজেন্সি, সেটার নাম হতে পারে সিআইএ, একটা সময় সিআইএ দিয়ে ইরাক, ইরান, বিভিন্ন জায়গায় গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করেছে। আজকে জিনিসটা আরো সফিস্টিকেটেড হয়ে গেছে। ইউএস এইড এর মতো এজেন্সি গুলো যারা হচ্ছে খুব ভালো কাজ করছি এরকম একখানা মুখোশ তৈরি করে দেশের মধ্যে নানা রকমের ওপিনিয়ন তৈরি করে। ইউএস এইড শুধুমাত্র ইলেকশনকে ইনফ্লুয়েন্স করবার জন্য 21 মিলিয়ন ইন্ডিয়াতে স্পেন্ড করেছে। টোটাল স্পেন্ডিং যদি দেখা যায় 2001 থেকে 2024 পর্যন্ত ইন্ডিয়াতেই শুধু স্পেন্ড করেছে 2.9 বিলিয়ন। তার মানে অ্যাভারেজ দেখা যাচ্ছে 119 মিলিয়ন এভরি ইয়ার। কিন্তু ফানি ব্যাপারটা যেটা হলো যে 1/4 of the total spending was done in last 4 years। এই লাস্ট 4 years এ কি এমন হলো যে এত ইউএস কে ইন্ডিয়াতে স্পেন্ড করবার দরকার পড়ছে? হঠাৎ করে ইউএস এর এত কি দায় পড়লো যে ইন্ডিয়াতে তারা নানা রকমের এইড গুলোর অ্যামাউন্ট বাড়িয়ে দিল? টোটাল 2.9 বিলিয়নের 1/4 স্পেন্ড হয়েছে হচ্ছে লাস্ট 4 ইয়ার্সে। হিসেবটা একটাই যে এখানে এমন একটা গভর্নমেন্ট হয়েছে যে আগের গভর্নমেন্টের মতো মাথা ঝুঁকে চলে না, ইউএস বা ওয়েস্টের কথাতে নাচে না। ইউএস এর তো একটা স্বভাবই আছে, ইফ ইউ টো দা লাইন তাহলে ঠিক আছে, যদি ইফ ইউ ডোন্ট টো দা লাইন তোমাকে তোমার দেশের মধ্যে এমন সিচুয়েশন তৈরি করবে। কারণ ওদের দে হ্যাভ ডিপ পকেট, প্রচুর টাকা ওয়েস্ট করবার মতো, নষ্ট করার মতো ওদের প্রচুর টাকা রয়েছে। ওদের নিজের দেশের ইকোনমি পুরো ঝাঁঝরা হয়ে গেছে, পুরোটাই ধারের ওপর চলছে। ডেট টু জিডিপি রেশিও যেটা এখন 1.25ও ছাড়িয়ে গেছে, মানে ধরুন যা ইনকাম করছে তার 1.25 টাইমস ওরা এখন ডেটে চলছে। পুরো দেশটার ইকোনমি শেষ। কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন গভর্নমেন্টকে কাঠি করবার জন্য এদের কাছে প্রচুর টাকা থাকে। তো এই টাকাগুলো এরা স্প্রেড করছে কিভাবে, ইভেন ভারতেও কিভাবে ডিস্টেবিলাইজ করা যায়। এবং সব বিভিন্ন ডট গুলোকে যদি আপনি কানেক্ট করেন, ইলেকশনের আগেই ন্যায় যাত্রা ছেড়ে রাহুল গান্ধী হঠাৎ করে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে শুরু করলো এবং সেখানে বলতে শুরু করলো যে ইউএস অ্যান্ড ইউকে, স্পেসিফিক্যালি ওয়েস্ট, ইজ নট ডুইং মাচ অর ডুইং এনাফ টু এনশিওর দ্য ডেমোক্রেসি ইন ইন্ডিয়া ইজ ইনট্যাক্ট। মানে বাইরে থেকে রাহুল গান্ধী এসে সাহায্য চাইছে যে আমাদের দেশের গণতন্ত্র একেবারে গেল গেল, সেই গণতন্ত্রকে বাঁচাতে ইউএস এসো, ইউকে এসো, তোমরা কিছু একটা করো। তার মানে অলমোস্ট লাইক শেখ হাসিনাকে যেরকম ভাবে পাওয়ার থেকে সরানো হয়েছে, ইমরান খানকে যেরকম ভাবে পাওয়ার থেকে সরানো হয়েছে, আর শুধু ইমরান খান বা শেখ হাসিনা নয়, সারা পৃথিবী জুড়ে আফ্রিকান বিভিন্ন কান্ট্রিগুলো, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিগুলোতে অলমোস্ট লাইক 66, কিছু রিপোর্ট বলে 66 কোভার্ট অ্যাকশন হয়েছে রেজিম চেঞ্জের জন্য। কিছু কিছু রিপোর্ট বলে এটা তার থেকেও বেশি, অলমোস্ট 81 কোভার্ট অ্যাকশন চালিয়েছে ইউএস অ্যালোন, সিআইএ কে দিয়ে এবং ডিফারেন্ট এজেন্সিকে দিয়ে। সেই ভাবে রাহুল গান্ধী চাইছিল যেন এখানে একটা কোভার্ট অ্যাকশন হয়। আপনারা দেখতেও পাচ্ছিলেন যে কিছু কিছু ঝামেলা এরকম হয়েই চলেছে ইন্ডিয়াতে, ছোটখাটো জায়গায় খুচখুচ করে কিছু একটা, কোথাও মণিপুরে, কোথাও ফার্ম প্রোটেস্ট। এবং সেই ফার্ম প্রোটেস্টে জাস্টিন ট্রুডো থেকে শুরু করে ইভেন পর্নস্টার মিয়া খালিফা পর্যন্ত, বা এই সমস্ত নাচিয়ে গাইয়ে তারা পর্যন্ত কমেন্ট করে যাচ্ছে এবং টুইটারে তাদের মিলিয়ন্স ফলোয়ার। পুরো একটা কনসার্টেড এফোর্ট আপনারা দেখতে পারবেন যে ইন্ডিয়ার বুকে একটা অরাজকতা তৈরি করবার প্রচেষ্টা। এবং আস্তে আস্তে ডোনাল্ড ট্রাম্প আসার পর সেই বেড়ালগুলো ঝুলি থেকে বেরোচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ঠিক সেইভাবে
দেশের ইন্টারনাল ম্যাটারের সঙ্গে মেডলিং করা বা ইন্টারভেন করা টাইপের নয়। হি ইজ পিওরলি এ বিজনেসম্যান। আগের ভিডিওতেও আমি বলেছি, হি ইজ পিওরলি এ বিজনেসম্যান। হি আন্ডারস্ট্যান্ড বিজনেস অনলি। ইফ ইউ লেট আস বিজনেস ইন ইউর কান্ট্রি, ইফ ইউ লেট আস ডু বিজনেস ইন ইউর কান্ট্রি, দেন আই উইল লেট ইউ ডু বিজনেস ইন মাই কান্ট্রি। তুমি যদি আমাকে ট্যারিফ দাও তাহলে আমিও তোমাকে ট্যারিফ দেব, তুমি যদি কোনো রকম প্রোটেকশন নাও আমিও প্রোটেকশন নেব। একদম এইরকম হাড্ডাহাড্ডি সম্পর্কের মধ্যে দিয়ে ও আমেরিকার বিজনেস ইনফ্লুয়েন্সটা আরো বাড়াতে চায়। তার কারণ হচ্ছে যে গত 15-20 বছর ধরে এই যে ইউএস বিভিন্ন দেশের মধ্যে মেডলিং করাটার উপর বেশি ফোকাস করেছে, তাতে কি হয়েছে যে চায়না, জাপান এবং ইন্ডিয়া এবং আরো অনেক কান্ট্রি যারা হচ্ছে ইউএস কে বিভিন্ন দিকে ছাড়িয়ে চলে গেছে। আজকে সেই জায়গায় ক্যাচ আপ করবার জন্য ইউএসএ কে অন্যদিকে ফোকাস না করে পিওরলি ফোকাস করতে হবে হাউ ইউএস ক্যান বিকাম অন ইটস ওন রাইট সুপিরিয়ার এগেইন, যেটা আগে ছিল। তো ডোনাল্ড ট্রাম্প এই মোমেন্টে এই ধরনের ইন্টারভেনশন করবার একেবারেই পক্ষপাতী নয় এবং সেই খাতে যে টাকাগুলোকে খরচা হয়েছিল সেগুলোকে একটা প্রোডাক্টিভ ইউজ করবার জন্য ও ডিওজিই মানে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বলে একখানা এজেন্সি বা একটা অর্গানাইজেশন তৈরি করে, যেটার হেড হচ্ছে এলন মাস্ক। সে এলন মাস্ক বলেছে যে এই ইউএস এইড একটা ক্রিমিনাল অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনটা কমপ্লিটলি করাপ্টেড এবং কি কি করেছে, নট অনলি ডিস্টেবিলাইজিং বাংলাদেশ, not only meddling with India, they are doing lot of other things to create complete chaos. It is a chaos industry. It is an industry or factory which is creating chaos all over India. তো এই all over India and all over world, এই পুরো ব্যাপারটাকে আনন্দবাজার এবং ইন্ডিয়ান এক্সপ্রেস সম্পূর্ণ চেপে গেল। এমন ভাবে দেখাচ্ছে যেন মোদির গভর্নমেন্টকে যে অনুদানগুলো দিত সেইগুলো ট্রাম্প বন্ধ করে দিচ্ছে। মোদির সঙ্গে ট্রাম্পের একখানা খুব খাড়াখাড়ি টাইপের রিলেশনশিপ হয়ে গেছে এবং সেই রিলেশনশিপে মোদির ভারতকে ট্রাম্প আর টাকা দিচ্ছে না। আরো একখানা রিপোর্ট আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই রিপোর্টটাতে বলছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে যে $2,10,00,000, দ্যাট মিন $21 মিলিয়ন যেটার কথা বলছি, সেটা অনুদান বন্ধ করে দিচ্ছে। অনুদান? ইজ ইট অনুদান রিয়েলি? এটাকে অনুদান বলে? যেটা হচ্ছে যে এখানে নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে সরানোর জন্য একটা কোভার্ট অ্যাকশন, তাকে বলা হচ্ছে অনুদান? এর নাম নাকি জার্নালিজম। তারপরেও দেখুন, ভারত প্রচুর সুযোগ সুবিধা নেয়, এবার আমাদের সাহায্য করুন। থামতেই চাইছে না ট্রাম্প। খুব জ্বলছে আনন্দবাজারের, বুঝলেন? এই যে আমরা দেখলাম কিছুদিন আগে নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের একটা ভিজিট হলো এবং তার বডি ল্যাঙ্গুয়েজটা কমপ্লিটলি বোথ দ্য লিডার্স, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ অনেক কথা বলে। সেখানে বোঝা যায় যে কতটা ওয়ার্মথ, উই মিসড ইউ এ লট। এবং তারপরে যখন বিভিন্ন জায়গাতে রিপোর্টাররা ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছে যে ইন্ডিয়ার ওপরেও কি আপনি ট্যারিফ দেবেন, সেখানে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পকে বলতে হবে যে হ্যাঁ, ইন্ডিয়া যদি আমাদের উপর ট্যারিফ অ্যাপ্লাই করে তাহলে আমরাও ট্যারিফ অ্যাপ্লাই করব। তো ডোনাল্ড ট্রাম্প যখন অল ওভার দ্য ওয়ার্ল্ড এই ট্যারিফ ওয়ার স্টার্ট করেছে, ট্রেড ওয়ার স্টার্ট করেছে এবং সেখানে কাউকে ছাড় দিচ্ছে না, কানাডা, ইউরোপ, ইউরোপিয়ান ইউনিয়ন, চায়না তো আছেই, এদের সবার সঙ্গে আজকে একদম পুরো কম্পিটিটিভ রিলেশনশিপ বানানোর চেষ্টা করছে আর বানানোর জন্য উঠে পড়ে লেগেছে ডোনাল্ড ট্রাম্প। সেখানে রিপোর্টাররা যদি প্রশ্ন করে যে আপনি ইন্ডিয়ার উপরে ট্যারিফ দেবেন কিনা, সেখানে কি ডোনাল্ড ট্রাম্প বলবে যে না আমি ইন্ডিয়াকে ছাড় দেব? কেউ বলবে? এটা কি কমন সেন্স? কিন্তু আপনাদের বুঝতে হবে যে এই জিনিসটা কি স্পন্টেনিয়াসলি ডোনাল্ড ট্রাম্প বলছে। ডোনাল্ড ট্রাম্প যেরকম স্পন্টেনিয়াসলি ইউনিভার্সিটিতে গিয়ে পর্যন্ত কানাডা বা ট্রুডোকে একদম পুরো হ্যাটা করছে, ইউরোপের সম্বন্ধে অনেক ধরনের কথা বলছে যেগুলো ইউরোপীয় লিডাররা আগে কোনোদিন ভাবতেও পারেনি। তারা ভেবেছিল যে পুরো ইউএস এর ওপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট থেকে তারা ইউএস এর লেজুর হিসাবে সারা পৃথিবীতে
রাজ করতে পারবে। জেলেনস্কিকে কোনোদিন ভাবতে পেরেছে যে জেলেনস্কিকে একজন অটোক্র্যাটিক উইদাউট ইলেকশন ও রাজ করছে ইউক্রেনের ওপর এবং ইউক্রেন ওর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ধরনের কমেন্ট গুলো ডোনাল্ড ট্রাম্প করবে? সেখানে নরেন্দ্র মোদীর ব্যাপারে নরেন্দ্র মোদী ইজ ব্রিলিয়ান্ট, নরেন্দ্র মোদী ইজ মাই পার্সোনাল ফ্রেন্ড, এই ধরনের অল প্রেইজেস ফর নরেন্দ্র মোদী। শুধুমাত্র যখন রিপোর্টাররা জিজ্ঞেস করছে যে ট্যারিফ কি ইন্ডিয়ার ওপর অ্যাপ্লাই হবে, ও জাস্ট একটা সুইপিং স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে যে হ্যাঁ ইন্ডিয়ার উপরেও অ্যাপ্লাই হবে, শুধু ইন্ডিয়া কেন সবার উপরে হবে, চায়নার উপরেও হবে এবং অন্যান্য কান্ট্রির উপর হবে। মানে সেটা একটা জেনেরিক স্টেটমেন্ট আপনারা ধরে রাখুন, কিন্তু সেটা কিভাবে অ্যাপ্লাই হবে, কোন ইন্ডাস্ট্রির উপর অ্যাপ্লাই হবে, কবে অ্যাপ্লাই হবে, এই নিয়ে কোনো ধরনের কোনো ডিটেলস এই মোমেন্টে নেই। শুধু তাই নয়, ইন্ডিয়া গভর্নমেন্ট কিছু কিছু ছোটখাটো জিনিসে যেরকম ট্যারিফ কমিয়েছে, সেই ধরনের জায়গাগুলোতেও ডোনাল্ড ট্রাম্প হাইলাইট করেছে যে মাই ফ্রেন্ড ইন মোদি অলরেডি হ্যাজ রিডিউসড ট্যারিফ ইন সাম অফ দ্য আমেরিকান প্রোডাক্ট। তার মধ্যে যেরকম আছে আমেরিকান হুইস্কি, বোরবন হুইস্কি। কিছু ক্রিটিক্যাল জায়গা নয়, কিছু নন ক্রিটিক্যাল সেগমেন্টে ইন্ডিয়া গভর্নমেন্ট অলরেডি প্রিএম্প্ট ভাবে ট্যারিফ কমিয়ে দিয়ে ইউএস গভর্নমেন্টকে বা ডোনাল্ড ট্রাম্পকে একটুখানি খুশি করে দিয়েছে। দেখুন এই জায়গাটা জিও পলিটিক্স, আমি আগেও বলেছি যে দেয়ার ইজ নো রিয়েল ফ্রেন্ডশিপ। আমার স্বার্থ আপনার স্বার্থ যদি এক জায়গাতে হয় সেইখানে আমরা দুজন বন্ধু, যদি না হয় মুহূর্তের মধ্যে আমরা শত্রু হয়ে যাব। তো দিস ইজ এ কাটথ্রোট বিজনেস। সেই বিজনেসের জায়গাতে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প কখনো বলতে পারে না যে, আর এমন একটা ইমপ্রেশন তৈরি করতে পারে না যে ডোনাল্ড ট্রাম্প স্পেসিফিক্যালি ইন্ডিয়ার জন্য কাজ করছে, যেখানে অলরেডি ওর ইলেকশন ক্যাম্পেইনটা ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন, এবং প্রচুর ইন্ডিয়ান যারা সাকসেসফুল ইন্ডিয়ান ইউএসএ গিয়ে টপ টপ পজিশনে রয়েছে, যেখানে যেটা আর কি ওখানকার রিপাবলিকান ভোটারদের অলরেডি বেশ চক্ষুশূল। যদি দেখা যায় ইন্ডিয়ানদের অ্যাভারেজ স্যালারি, সেটা হচ্ছে ওখানকার হোয়াইটদের অ্যাভারেজ স্যালারি থেকে প্রায় ডাবল। যদি হাউস হোল্ড স্যালারিও দেখা হয়, একটা ইন্ডিয়ান হাউস হোল্ডের স্যালারি আর ইনকাম একটা অ্যাভারেজ হোয়াইট হাউস হোল্ডের ইনকামের থেকে প্রায় ডাবল। তো সেই সমস্ত ডেটাগুলো আজকে যখন ওপেন, অলরেডি আমেরিকার বুকে একখানা ইন্ডিয়ানদের এগেইনস্টে একটা চাপা ক্ষোভ রয়েছে, আমরা বিভিন্নভাবে দেখতে পেয়েছি যে ইন্ডিয়ানরা যেন ইন্ডিয়া থেকে এসে ইউএস এর বুকে টপ টপ পজিশন গুলো নিচ্ছে, মোর ইনকাম ওদের দিকে চলে যাচ্ছে। তো ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কখনোই সম্ভব নয় যে ডাইরেক্টলি ইন্ডিয়াকে কোনো রকম ভাবে বেনিফিট পাইয়ে দেওয়া। কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানে যে এই মোমেন্টে যখন ও সারা পৃথিবীতে কম্পিটিটর বানাচ্ছে, শত্রু বানাচ্ছে, ইউক্রেন, ন্যাটো, G7, চায়না, জাপান, সমস্ত কিছু যখন আজকে ওর এগেইনস্টে চলে যাচ্ছে, এবং তারা দে আর প্রিপেয়ারিং ফর এ ওয়ার্ল্ড যেখানে দে ডোন্ট নিড টু ডিপেন্ড অন ইউএস এনিমোর, সেখানে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু দরকার, এবং নরেন্দ্র মোদী এবং ভারত সেই বন্ধু। এবারে ইউএস এইড এর ব্যাপারে একটুখানি বলে নি। ইউএস এইড জিনিসটা কি? দিস ইজ কাইন্ড অফ ওয়ান অফ দ্য মেনি এজেন্সিজ হুইচ ইউএস ইউজেস টু ইন্টারফেয়ার ইন দ্য ইন্টারনাল ম্যাটার্স অফ ডিফারেন্ট কান্ট্রিজ। এর মধ্যে কারা কারা রয়েছে? বিভিন্ন কর্পোরেট রয়েছে, বিভিন্ন পলিটিশিয়ানরা রয়েছে, ব্যুরোক্র্যাটসরা রয়েছে, একাডেমিয়া রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, রিসার্চ অর্গানাইজেশন রয়েছে। বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনের মধ্যে দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করা হবে যে ইন্ডিয়ার মতো বিভিন্ন দেশে যে গণতন্ত্র খাতরে মে, এখানে তানাশাহি চলছে, ডেমোক্রেসি অ্যাট থ্রেট। তারপরে এই ধরনের ন্যারেটিভটা যখন তৈরি হবে, সেইগুলোকে ফান্ডিং করা হবে। ঠিক ইলেকশনের আগে এরা নানা রকম ভাবে অ্যাক্টিভ হয়ে উঠলো। ইলেকশনের সময় একখানা ডেমোক্রেসি খাতরে মে, ডেমোক্রেসি অ্যাট থ্রেট, এই ধরনের জিনিসগুলো খুব প্রচার হতে শুরু করলো, এবং ডেমোক্রেসি, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ রিপোর্টার্স, এই বিভিন্ন ইন্ডেক্স গুলো বের করতে শুরু করলো, যেখানে ইন্ডিয়ার পজিশন দেখা গেল খুবই নিচের দিকে। সেইভাবে একটা কমপ্লিট ন্যারেটিভ তৈরি করা হলো, এবং তার সঙ্গে জুটে গেল বিভিন্ন ধরনের নোবেল লরিয়েট এবং ইউনিভার্সিটি গুলো। এবং একজন নোবেল লরিয়েট আমাদের এই বাংলা থেকেই রয়েছে, আমাদের এই পশ্চিমবঙ্গ থেকেই আছে, যিনি
মাঝে মাঝেই নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে মানে একটা বিষোদ্গার করে থাকেন, সেখানে শুধু বিজেপির বিরুদ্ধে নয়, ভারতের বিরুদ্ধেও বিষোদ্গার করে থাকেন, এবং উনি নাকি বলেছেন যে প্রাচীন ভারতে সায়েন্স বলে কিছু ছিল না। বুঝে দেখুন, এই সমস্ত লোকরা নোবেল প্রাইজ পায়। ইনি একদিনকে বলেছিলেন যে বাংলাদেশে টলারেন্স, রিলিজিয়াস টলারেন্স নাকি বাংলাদেশে ইন্ডিয়ার থেকে বেটার। তারপরে এই বাংলাদেশ কি যেটা হলো, তারপরে ওনার আর কোনো বক্তব্য শোনা যায় না। এবং ইলেকশনটা যেই হয়ে গেল, যে দেখা গেল ওদের এত এফোর্টের পরেও বিজেপির কিছুটা সিট কমলো, বিজেপি খুব সাকসেসফুলি আবার থার্ড টার্ম চলে আসছে। এরা হতোদ্দাম হয়ে গেল, এবং বিনা রেড্ডি বলে যে এই ইউএস এইড এর ইন্ডিয়ান অরিজিন আমেরিকান হেড ছিল, সে আস্তে আস্তে পাত্তারি গুটিয়ে চলে গেল। তো এই ডটস গুলো আপনি দেখুন, যখন আনন্দবাজার বিভিন্ন খবরগুলো পেশ করবে, তারা বিভিন্ন জায়গা থেকে এমন ভাবে পেশ করবে, একটা স্টেটমেন্টের মধ্যে বা একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন ওয়ার্ডকে এমন ভাবে জুড়ে দেবে, যেখানে যেন মনে হবে যে মোদি এতদিন ধরে ইউএস এইড এর থেকে একটা খুব সুবিধা পেত, যেটা এসে ডোনাল্ড ট্রাম্প খুব করকে দিয়েছে মোদিকে, এবং মোদিকে এটা দিয়েও চাপ দিচ্ছে, এবং তারপরে ট্যারিফ নিয়ে তো প্রচন্ড বিপাকেই ফেলেছে। দেখুন, এই ট্যারিফ নিয়ে যে রিলেশনশিপটা, এটা একদম ট্রাম্প ছেড়ে দিয়েছে ট্রানজাকশন লেভেলে, যেটা হচ্ছে মোদি এবং ট্রাম্পের নেক্সট লেভেল অফিসিয়ালসরা, ফাইন্যান্স মিনিস্টার, এরা নিজেদের মধ্যে ডিল করে নেবে। ট্রাম্প ওই জায়গাতে ঢুকছেই না। তার চেয়েও বড় ব্যাপার, ট্রাম্প একখানা মন্তব্য করেছে যে বাংলাদেশে কি হচ্ছে সেটা নিয়ে ট্রাম্প ভেরি মাচ অ্যাওয়ার, খুব ওয়াকিবহাল আছে, এবং সেই ব্যাপারটা ডিকেডস পর ডিকেডস ভারতই সামলে এসছে, বাকিটাও ভারতই সামলে নেবে। মাই ফ্রেন্ড মোদি উইল ম্যানেজ দিস। তার মানে হচ্ছে এটাই বোঝায় যে যদি ভারত আজকে বাংলাদেশকে বশে আনবার জন্য, বশে মানে অধিকারে আনবার জন্য নয়, কিন্তু আজকে বাংলাদেশ যেরকম ফুটানিবাজি শুরু করেছে, বেসিক্যালি রোজ সকালবেলা উঠে ভারতের এগেনস্টে একটা করে কথা বলা, ভারত দখল করে নেব, কলকাতা দখল করে নেব, এই সমস্ত ব্যাপারগুলো করছে, এগুলো একটা লুইসেন্স তৈরি করছে ইন্ডিয়ান বর্ডারে। সেটাকে বন্ধ করবার জন্য ভারত যা যা করার করছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প কোনো রকম ভাবে ইন্টারফেয়ার করবে না। আরাকান আর্মিকে নাকি ভারত বাংলাদেশ বর্ডারে অ্যাক্টিভ করে দিয়েছে, বাংলাদেশকে একটুখানি বশে রাখবার জন্য। মানে এই যে রোজকার রোজ বাংলাদেশের একখানা নতুন করে চুলকুনি জাগে, সেই চুলকুনিগুলোকে একটুখানি বশে রাখবার জন্য ভারত যেটা করছে, সে ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের কোনো রকম প্রবলেম নেই, এবং হি ইজ লিভিং দিস আপ টু হিজ গুড ফ্রেন্ড মোদি। তো এই কমপ্লিট ন্যারেটিভটাকে আনন্দবাজার কিভাবে রং চড়িয়ে অন্যভাবে দেখানোর চেষ্টা করছে, তার কারণ জানবেন, এই যে নেটওয়ার্কটার কথা বললাম, এই সিমিলার নেটওয়ার্কটা কিন্তু ইন্ডিয়াতেও আছে, যাদেরকে মানে একটা লেফট লিবারেল গ্যাং, আনন্দবাজার কিন্তু তার মধ্যেও পড়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস তো এই এক্সটেন্টে চলে গেছিল যে ইভেন ডোনাল্ড ট্রাম্পের পরে তারা একটা ফ্যাক্ট চেক বলে রিপোর্ট বের করেছিল, সেখানে বলেছিল যে না 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 না, এই 21 মিলিয়নটা ইন্ডিয়াতে নয়, এটা ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি বলতে গেছিল যে 21 মিলিয়নটা বাংলাদেশে গেছে। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ইউএস এর প্রেসিডেন্ট, ইউএস কোন জিনিসটা কোন খাতে কত খরচা করছে তার থেকেও ইন্ডিয়ান এক্সপ্রেস বেটার জানে, এবং তারা হচ্ছে ফ্যাক্ট চেক বলে এই জিনিসটা বলছে, অ্যাজ ইফ যেন বাংলাদেশে ইন্টারফেয়ার করা, এবং যেখানে শেখ হাসিনার মতো একজন সোকল ভারত বন্ধু সরকার, আমি এক্স্যাক্টলি বলবো না যে শেখ হাসিনা সত্যি ভারত বন্ধু ছিল, কিন্তু শেখ হাসিনার ইন্টারেস্ট এবং ভারতের ইন্টারেস্ট কিছু কিছু জায়গায় অ্যালাইন্ড ছিল, সেরকম একজন গভর্নমেন্টকে যেখানে সরানো হলো, সেটাও কি ঠিক? এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের যেই রিপোর্টার এই খবরটা বের করেছে, সে ওই একই জর্জ সোরসের থেকে লিঙ্কড। মানে আপনি যদি একটুখানি খোঁড়েন, দেখবেন যে কেঁচোগুলো যেগুলো বেরিয়ে আসছে, সেগুলো সেই সেম কেঁচো, মানে একের পর এক সব একই চেহারা ফেরত আসছে। সেই জর্জ সরোস, সেই ডেমোক্র্যাট লিডার, সেই ডোনাল্ড লু, সেই নোবেল লরিয়েট, এবং একজন নোবেল লরিয়েটকে তো বাংলাদেশে এসে একদম প্যারাশুট ড্রপিং করে তাকে মাথায় বসিয়ে দেওয়া হলো, এবং উদ্দেশ্যটা ছিল যে তাকে দিয়েই বাংলাদেশটাকে কন্ট্রোল করা হবে, এবং বাংলাদেশ হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজিক জিওগ্রাফিক্যালি পজিশন রয়েছে যে সেখানে একই সঙ্গে ভারত এবং চায়নার ওপরেও একটা তাবেদারি করা যায়। তো
আমরা দেখেছি মোহাম্মদ ইউনিসের সঙ্গে জো বাইডেনের কি ভালোবাসা, মানে যেই বডি ল্যাঙ্গুয়েজটা আমরা তখন দেখেছি মোহাম্মদ ইউনুসের সঙ্গে জো বাইডেনের, আজকে সেটা রিপ্লেস হয়ে গেছে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। কারণ দুজনের বুনিয়াদটা একই, একজন মাগা আর একজন মিগা, মানে মেক আমেরিকা গ্রেট এগেইন, আর একজন মেক ইন্ডিয়া গ্রেট এগেইন, এবং দুজনে তাদের কমন গ্রাউন্ড দেখতে পাচ্ছে যেখানে তারা একসঙ্গে কাজ করতে পারে। এস জয়শঙ্করও কিছুদিন আগে একখানা স্টেটমেন্ট দিয়েছে যে ইউএস অ্যাম্বাসাডাররা আমাদের দেশে বসে যে কাজ করে তার 5% যদি ইন্ডিয়ান অ্যাম্বাসাডার ইউএসএ বসে করতো তাহলে সেটা টলারেটেড হতো কিনা। কিছু কিছু স্টেটমেন্ট, মানে প্রত্যেকটা ব্যাপারে এদের কিছু কিছু স্টেটমেন্ট থাকে, এবং এই স্টেটমেন্টও দিয়েছে যে নো ওয়ার ইজ ডিস্টেন্ট, মানে যখন ইন্ডিয়া ইউএসএ টো দা লাইন করলো না, যখন বলল ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা হলো, রাশিয়াকে কমপ্লিটলি অ্যাবান্ডন করবার যে একটা চেষ্টা ছিল ওয়েস্টের, এবং ইউএস এর একটা চাপ ছিল ইন্ডিয়ার ওপর, রাশিয়াকে যে স্যাংশন করা হয়েছে অয়েল কেনা বা অন্যান্য ডিফেন্স ইকুইপমেন্ট কেনার উপরে, ইন্ডিয়া সেটাকে মানলো না, ইউএস এর চোখ রাঙানিটাকে মানতে চাইলো না। সেইখানে ইউএস অ্যাম্বাসেডার ইন্ডিয়াতে বসে বলেছে যে নো ওয়ার ইজ ডিস্টেন্ট, মানে ওই যে ওয়ার সেটা এক্সটেন্ডেড হয়ে আজকে আমেরিকাও কোনোদিন ইন্ডিয়াকে অ্যাটাক করতে পারে, মানে এটা একটা হিন্ট দেওয়া ছিল। আপনি ভাবুন কত বড় সাহস এদের যে এই ধরনের কথা ভারতে বসে বলছে। এছাড়াও যখনই কোনো ফার্ম প্রোটেস্ট হচ্ছে তখন তো এদের সমস্ত কমেন্ট থাকেই, এছাড়াও যখন ইভেন অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্টেড হয়েছে সেখানে ফ্রান্স, জার্মানি তারা পর্যন্ত কমেন্ট করছে, এবং তার উপরে ইউএন, যেই ইউএন কিনা কোনো যুদ্ধ থামাতে পারে না, রাশিয়া ইউক্রেনের যুদ্ধতে কিছু করতে পারেনি, প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধতে কিছু করতে পারেনি, সারা দুনিয়াতে যা কিছু হয়ে যাচ্ছে একটা ল্যাংড়া অর্গানাইজেশন যার কিচ্ছু করার ক্ষমতা নেই, তাদের হঠাৎ করে দরদ উঠলে পড়লো অরবিন্দ কেজরিওয়ালকে কেন অ্যারেস্ট করা হয়েছে, এবং সে হিউম্যান রাইটস ফলো করে বা প্রপার ল ফলো করে তার ডিলিং হবে কিনা, তার বিচার হবে কিনা সেই নিয়ে প্রচন্ড চিন্তা। মানে আমাদের দেশে হিউম্যান রাইটস নিয়ে, আমাদের দেশের ডেমোক্রেসি নিয়ে, আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার নিয়ে ইউএস এর খুব চিন্তা, এবং আমাদের দেশের এই প্রবলেম গুলোকে ফিক্স করবার জন্য ইউএস প্রচুর প্রচুর টাকা ঢালছিল। আজকে বোঝা যাচ্ছিল যে এই সমস্ত ভালো ভালো কথার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি ইউএস কি করছিল। তো আমাদের এইটুকু এটা বুঝতে হবে যে শুধু ইউএস নয়, শুধু ইউএস এর মিডিয়া নয়, ইউএস এর কর্পোরেট নয়, ইউএস এর একাডেমিয়া নয়, আমাদের দেশে বসে যারা বলছে যে গণতন্ত্র খাত্রে মে, এখানে ডেমোক্রেসি অ্যাট থ্রেট, এখানে হিউম্যান রাইটস অ্যাট থ্রেট, আজকে এখানে যদি একটা খারাপ কিছু হয় সঙ্গে সঙ্গে মোদির ভারতে এই জিনিসটা হয়েছে। স্পেসিফিক্যালি আনন্দবাজারে দেখবেন যদি যেই মোমেন্টে ইউপিতে কিছু হয় সঙ্গে সঙ্গে এরা কোট করবে যোগীর ইউপিতে এই জিনিসটা হয়েছে, কিন্তু কখনো দেখবেন যখন উদ্ধব ঠাকরে থাকবার সময় বম্বেতে কিছু হয়েছে বা মহারাষ্ট্রে কিছু হয়েছে তখন বলবে যে উদ্ধবের মহারাষ্ট্রে এইটা হয়েছে, বা দিদির বাংলায় এটা হয়েছে, বা যখন নীতিশ কুমার এনডিএতে ছিল না তখন বলবে যে নীতিশের বিহারে এটা হয়েছে, কিছু খারাপ কিছু হলেই যোগীর ইউপিতে এটা হয়েছে, যোগীর উত্তরপ্রদেশে এইটা হয়েছে, মোদির ভারতে এই জিনিসটা হয়েছে, মানে যত কিছু খারাপ হলে তার সঙ্গে লিঙ্ক করে দেবে। এই ধরনের রিপোর্টিং, এই ধরনের ন্যারেটিভস আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। তার কারণ হচ্ছে জানতে হবে যে এর পেছনে কিন্তু একটা বিশাল নেটওয়ার্ক কাজ করছে, শুধু জর্জ সরোস নয়, শুধু হিন্ডেনবার্গ নয়, যেই হিন্ডেনবার্গ আদানিকে ডুবিয়ে দিয়েছিল সেই হিন্ডেনবার্গের যে ফাউন্ডার সেই কিন্তু মিথ্যে কথা বলার অপরাধে কনভিক্টেড হয়েছিল, এবং আলটিমেটলি সেই হিন্ডেনবার্গ রিসার্চ যারা নাকি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে বেড়ায় তারা মিথ্যে কথা বলার দায় সেই অর্গানাইজেশনটাই উঠে গেছে, কিন্তু সেই মিথ্যেবাদীদের তৈরি করা ন্যারেটিভে কিন্তু আমাদের দেশে লক্ষ লক্ষ ইনভেস্টার তাদের টাকা হারিয়েছে, এবং সেই টাকা কোথায় গেছে, যে হিন্ডেনবার্গ রিসার্চ যেটা হচ্ছে একটা শর্ট সেলিং কোম্পানি, মানে যারা বেট করে সেই তাদের পকেটে গেছে। এই জর্জ সরোস যে আমাদের দেশে যে টাকা ঢালছে সেই টাকাটা কিন্তু
উঠে আসছে আবার আমাদের দেশের পকেট মেরেই। আমাদের দেশের সাধারণ ইনভেস্টররা যেই লসটা করছে সেই লসটা কিন্তু আলটিমেটলি যাচ্ছে জর্জ সরোস ফান্ডেড বিভিন্ন ধরনের অর্গানাইজেশনে। সেই অর্গানাইজেশন কিন্তু আবার আমাদের দেশকেই ক্ষতি করবার জন্য, আমাদের দেশে রেজিম চেঞ্জের জন্য, আমাদের দেশে নানা রকমের স্থিরতা তৈরি করবার জন্য, ক্যাওস তৈরি করবার জন্য এই টাকাটা আসছে। মানে বেসিক্যালি আমরাই আমাদের দেশে ক্যাওস তৈরি করবার জন্য, অরাজকতা তৈরি করবার জন্য ফান্ড করছি, এবং সেই জিনিসে সেই টাকা কতদূর যাচ্ছে আপনারা কিন্তু জানেন না। যেরকম এই এসএসসি স্ক্যামে টাকা কোথা দিয়ে জাল বিস্তার করে কে কতটা লাভবান হয়েছে কেউ জানে না, তেমনি আপনিও জানেন না যে আমাদের দেশের মিডিয়া, আনন্দবাজার, ইন্ডিয়ান এক্সপ্রেস, রাজদীপ সরদেশাই, বরখা দত্ত, স্বাগতিকা ঘোষ, শেখর গুপ্তা এবং বিভিন্ন ইউটিউবার্স, আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠি, এরা কোথায় কিভাবে বেনিফিটেড হচ্ছে, কার ঝুঁটিটা কোথায় বাধা আছে এবং কার পকেটে কার টাকা ঢুকছে আপনি জানেন না। আপনাকে কিন্তু চোখ কান খোলা রেখে চলতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন এবং লাইক করবেন, যাতে আরো অনেকের কাছে ভিডিওটা পৌঁছতে পারে।